উচিত হচ্ছে উদ্যোগের মধ্যে স্টেপের মাধ্যমে আমরা সেটা লড়াই করে হলেও আমাদের যেন অধিকার আদায় করে নিই, আমি সবাইকে এটাই বলবো। তবে হ্যাঁ, প্রাণপণ ততক্ষণ আমরা ঠান্ডা থাকবো যতক্ষণ থাকা সম্ভব। দেখি না আগে, যদি ঠান্ডাভাবে কাজ হয় অবশ্যই হবে, আর না হলে আমাদের কি করতে হবে, সংগ্রাম করে হলেও অধিকার আদায় করে নিতে হবে। যে শুধু নারী জাগরণের ক্ষেত্রে তো নয় বটে, বাট এখন যেহেতু নারী জাগরণ নিয়েই হচ্ছে, সো আমি বলবো নারী জাগরণের ক্ষেত্রেই যেই প্রতিভায় রাখেন না কেন, সুপ্ত রেখেন না, মুখ থুবড়ে পড়ে থেকেন না, আর যে অধিকার ডিজার্ভ করেন সেটা নিয়ে প্রতিবাদ মুখর হন। তবে হ্যাঁ, আমরা কেউই যেন আমাদের কর্তব্য থেকে পিছিয়ে না যাই, আমরা কেউ যেন কোনো দায়িত্বকে অস্বীকার না করি, এবং আমরা অশালীন বা অযাচিত এমন কিছু না করি আমাদেরকে কেউ এভাবে বলতে পারে নারী জাগরণের পথে যেতে যেয়ে বিপথ গমন করেছে। আমরা সঠিক পথে থেকে আমাদের অধিকার আদায়ের জন্য আপ্রাণ চেষ্টা করে যাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেবারু টিভির সাহিত্যানুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুশফিকা আলম। আজকে আমাদের সাহিত্যানুষ্ঠান আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন প্রথিতযশা লেখক সাফিকা জোহরা জেসি। তিনি একাধারে লেখক, কথাকার, সংগঠক এবং আবৃত্তি শিল্পী। আজকে আমরা তার বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা শুনব। চলুন তবে শুরু করি। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমিও আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের সকলের প্রতি যে আমাকে এই সম্মান দেওয়া হয়েছে, আজকের এই অনুষ্ঠানে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। এটা সত্যি আমি সকলের প্রতি কৃতজ্ঞ। ডিজিটাল প্ল্যাটফর্মে লেখকদেরকে কিভাবে তুলে আনা যায় বা তুলে ধরা যায়, এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু কিছু বলতেন। আমাদের সভ্যতা ইতিমধ্যেই অনেক এগিয়ে গেছে, অনেক উন্নতির পথে। আমরা কিন্তু সবাই সক্রিয়ভাবে ভূমিকা রাখছি যে যারা এখনও পিছিয়ে আছেন বা তাদের প্রতিভাগুলো ক্যামেরার সামনে বা আমাদের মিডিয়ার সামনে বা দুনিয়ার সামনে আসেনি, তো আমরা কিন্তু সবাই কোনো না কোনোভাবে তুলে আনছি। এখন বিভিন্নভাবে রিলস তৈরি হচ্ছে, বিভিন্নভাবে ব্লগ তৈরি হচ্ছে, এবং গ্রামগঞ্জ বা পৃথিবীর আনাচে কানাচে, মানে এমন প্রত্যন্ত অঞ্চল থেকেও যেগুলো আনএক্সপেক্টেড, হয়তো আমরা ভেবেছি একসময় যে মানে রকেট ছাড়া এই জায়গায় পৌঁছানো যায় না, বা মনে হয়েছে আমাদের কাছে জাহাজ ছাড়া যায় না, হেলিকপ্টার ছাড়া যায় না, আমরা এখন পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় পৌঁছিয়ে সবাইকেই সব রকম প্রতিভা বা যে কোনো মানে কিছু প্রকাশ করার সুযোগ করে দিতে পারছি। এটা ডিজিটালি আমি মনে করি যে আমরা অনেক ইমপ্রুভড, আলহামদুলিল্লাহ। আপা, আন্তর্জাতিক সাহিত্যের সাথে বাংলা সাহিত্যের অবস্থানটা কি, এটা যদি একটু আপনি বিশ্লেষণ করতেন। সাহিত্য বলতেই যখনই আমরা আসলে মিডিয়ার সামনে আসি, কবিতা নিয়ে যখন আমি কথা বলতে আসি, ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, উনিও কিন্তু আমাদের বাংলারই গর্ব। ওনারা কারা, ওনারা কোন দেশের? বাংলাদেশের। এবং এই যে বাংলাদেশের, আমি রাজশাহীর মেয়ে, রাজশাহী বলতেই কিন্তু ম্যাক্সিমাম মানুষই ইন্ডিয়া মনে করে। ইন্ডিয়া বলতে মুর্শিদাবাদ, এবং মুর্শিদাবাদ আমার বিশ্বাস আপনারা অনেকেই জানেন যে বিশ্বের মধ্যে এমন একটা দেশ, এমন একটা জায়গা যেটা ব্যবসায়িক ক্ষেত্রে শুধু নয়, সব দিক দিয়েই কি বলবো, উন্নত, বিখ্যাত। তো এই যে মুর্শিদাবাদের মেয়ে হয়ে, রাজশাহীর মেয়ে হয়ে আমি যদি আপনাদের সামনে আজকে সাহিত্যকে আনতে পারি, তো বাংলাদেশ তো বিশ্বে বোঝেন কোথায় পৌঁছিয়ে গেছে। সো আমি মনে করি বাংলাদেশে সাহিত্য এখন অনেক দূর, অনেক উচ্চ মর্যাদার স্থান দখল করেছে। ডক্টর ইউনুস স্যার সবার কথাই বললেন, তো একজন নারী হিসেবে আপনার কাছে একজন মানে একটা কোশ্চেন, যে নারী হিসেবে আমরা কিভাবে মাথা উঁচু করে সমাজে দাঁড়াতে পারি? আসলে আমরা যে যতই বড় হয়ে যায় না কেন, কিছু বাধা আমাদের থাকেই। তো নারী হিসেবে আমি বলবো কোথাওই আমাদের পিছিয়ে থাকা উচিত নয়। তারপরেও কিন্তু প্রতি ধাপেই আমরা কোনো না কোনো বাধার সম্মুখীন হয়ে যাচ্ছি। তো আমি অনেকেরই দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে, এবং অনেকেরই অ্যাকসেপ্টেন্স বেড়েছে। সো আমরা কিন্তু এই জন্য সুযোগ পাচ্ছি। তসলিমা নাসরিনকে দিয়ে আমি একটা কথা বলতে চাইবো যে
হ্যাঁ, আমরা যারা ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করি, ভয় পাই, তসলিমার অনেক কথা, অনেক মনোভাব আমরা হয়তো নেগেটিভভাবে নিই, রং ওয়েতে নিই। বাট এই যে একটু আগে আমি বললাম যে দেখেন, একজনকে যদি আপনি এমনভাবে ঈর্ষা করেন যেখান থেকে ভালো কিছু শেখা যায়, ভালো কিছু আপনি করতে পারেন, তাহলে কিন্তু সেটা খারাপ দিক নয়। তো তসলিমা নাসরিনকে আমি ব্যক্তিগতভাবে স্যালিউট জানাই, কারণ উনার অনেকগুলো বিষয় আছে উনি যেগুলো উল্লেখ করাতে কিন্তু নারীদের ভেতরে অনেক সচেতনতা জাগ্রত হয়েছে, এবং আমরা আজকে এই পর্যন্ত। আর আমার বইয়ের ব্যাপারে আমি তখন একটা কথা আপনাদেরকে গোপন করেছি, গোপন ঠিক নয়, অপেক্ষা করিয়েছি যে আমি পরে আসছি। সেটা হচ্ছে আমার বই বা আমার লেখালেখি মূলতই কিন্তু এই যে পাঠক প্রিয়তা বা বন্ধু প্রিয়তা, এটা পাওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে আমার ৮০ ভাগ লেখাই হচ্ছে নারী ভিত্তিক। এখন এটা শুধু যে নারী জাগরণ তা নয়, হ্যাঁ, নারীদের জীবনে যেগুলো সচরাচর ঘটছে এগুলো আমরা মেনে নিয়ে, মানিয়ে নিয়ে, এবং আমরা কিভাবে এটা থেকে বেরিয়ে আসতে পারি, এবং আসলে পুরোটা যে বেরিয়ে আসা সম্ভব নয়, আমরা অনেকেও তাও সহ্য করে যাচ্ছি, এবং সহ্য করাটা কোন লেভেল পর্যন্ত উচিত বা ঠিক, এছাড়াও কোন কোন ক্ষেত্রে আমাদের আসলে ত্যাগ স্বীকার করা উচিত, এই বিভিন্ন বিষয়গুলো আমি যেমন উল্লেখ করার চেষ্টা করি। এরকম আমাদের যত রাইটার আছেন নারীরা যারা চেষ্টা করে যাচ্ছেন প্রতি মুহূর্তে, আমি তাদেরকেও সাধুবাদ জানাই, এবং আমি মনে করি অবশ্যই সাহিত্য জগৎ বা এই লেখালেখি নারী জাগরণের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এই যে আমার মতো নারী আপনাদেরকে দেখে অনুপ্রাণিত হয়ে আজকে এ জায়গায় মানে এখনো আসার স্বপ্ন দেখি আমরা। তো নারী অধিকার অর্জনে নারীদের ভূমিকাটা কি, এই বিষয়ে নিয়ে যদি একটু আমাদের নারীদেরকে জানাতেন, তাহলে নারীদের যে এই যে পিছিয়ে পড়া, মানে পারিবারিক ভাবে যে তারা নির্যাতিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, তারা একটু সাহস পাবে। এই বিষয়ে যদি একটু আমাদেরকে জানাতেন। চমৎকার একটা প্রশ্ন, এবং এটা আসলেই আমি এই যে একটু আগে বললাম যে আমরা যতই এগিয়ে যাই না কেন, বাধা কিছু না কিছু আমাদের রয়েই যায়। আমরা প্রতি মুহূর্তে প্রতি ধাপে বাধা কিন্তু ফেস করে আসছি। আর আপনার প্রশ্নের উত্তর আমি আপনাকে দিয়েই বলি। এই যে আপনি এখনই বললেন যে আমাদের মতো মেয়েরা কিভাবে এগিয়ে যাব। দেখেন, আপনি কিন্তু এখন শুধু চালচুলো নিয়ে ব্যস্ত না। আপনি এখন কোথায়? ক্যামেরার সামনে একটা নারী আর একটা নারীর আপনি ইন্টারভিউ নিচ্ছেন। সো অলরেডি কিন্তু আপনি এগিয়ে গেছেন। ঠিক এইভাবেই আমাদের সমাজ, আমাদের যুগ, আমাদের সভ্যতা, আমাদের নারী সমাজ অনেক দূর এগিয়ে গেছেন আলহামদুলিল্লাহ। এবং এটা দুইভাবে হচ্ছে করা যায়। একটা হচ্ছে সফটলি, একটা হচ্ছে প্রতিবাদ মুখর হয়ে। যে কোনো কিছু নিয়মই আছে, বলে সোজা আঙ্গুল দিয়ে যদি ঘি না ওঠে আঙ্গুলটা বাঁকা করতেই হয়। সো আমরা যদি আমাদের অধিকার নিয়ে মানুষকে সফটলি বলে ন্যায্য অধিকার যদি আমরা আদায়ে আমরা ব্যাঘাত পাই বা হচ্ছে ব্যাহত হই, বাধাপ্রাপ্ত হই, তো অবশ্যই আমরা আন্দোলন করে হলেও আমাদের অধিকার যেন আদায় করে নিতে পারি। তবে সেটা শালীনতার মধ্যে এবং যথাচিত হচ্ছে উদ্যোগের মধ্যে, স্টেপের মাধ্যমে আমরা সেটা লড়াই করে হলেও আমাদের যেন অধিকার আদায় করে নিই। আমি সবাইকে এটাই বলবো। তবে হ্যাঁ, প্রাণপণ ততক্ষণ আমরা ঠান্ডা থাকবো যতক্ষণ থাকা সম্ভব। দেখি না আগে, যদি ঠান্ডাভাবে কাজ হয় অবশ্যই হবে, আর না হলে আমাদের কি করতে হবে? সংগ্রাম করে হলেও অধিকার আদায় করে নিতে হবে। তাহলে আপা, আমরা কি বলতে পারি যে আমরা সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো? একদম মানে আমি তো এইটার পুরোপুরি সমর্থন জানাই যে শুধু নারী জাগরণের ক্ষেত্রে তো নয় বটে, বাট এখন যেহেতু নারী জাগরণ নিয়েই হচ্ছে, সো আমি বলবো নারী জাগরণের ক্ষেত্রেই যেই প্রতিভায় রাখেন না কেন, সুপ্ত রেখেন না, মুখ থুবড়ে পড়ে থেকেন না, আর যে অধিকার ডিজার্ভ করেন সেটা নিয়ে প্রতিবাদ মুখর হন। তবে হ্যাঁ, আমরা কেউই যেন আমাদের কর্তব্য থেকে পিছিয়ে না যাই, আমরা কেউ যেন কোনো দায়িত্বকে অস্বীকার না করি, এবং আমরা অশালীন বা অযাচিত এমন কিছু না করি আমাদেরকে কেউ এভাবে বলতে পারে নারী জাগরণের পথে যেতে যেয়ে বিপথ গমন করেছে। আমরা সঠিক পথে থেকে আমাদের অধিকার আদায়ের জন্য আপ্রাণ চেষ্টা করে যাই। ধন্যবাদ। অসংখ্য সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও। আপনার এই লেখালেখি আর সংসার, এই দুটোকে আপনি কিভাবে ব্যালেন্স করছেন? ছোটবেলা থেকেই অনেক পরিবার দেখে বড় হয়েছি, চাকুরি এবং সংসার দুইটাই সামলাতে। ছোটবেলা থেকেই একটা কথা শুনে বড় হয়েছি যে রাধে সে চুল বাঁধে। আর এটাও সত্য, আমার 3টা কাব্যগ্রন্থে আমার কবি পরিচিতি সেম আছে, আমি কখনো বদলাই না। তার বিশেষ কিছু কারণ আছে, আর সেই বিশেষ কারণগুলোর মধ্যে আমি একটা উল্লেখ করব যে আমি আসলে আমার মা বাবার একদম পুত্র
পবিত্র সন্তানের মতো মানুষ, ছোট থেকে বড় বেড়ে ওঠা। অনেকেই আহ্লাদি হয়, অনেকেই আদরের, বলে আলালের দুলালি, বা সবাই বাবা মার জন্য অতি আদরের, কিন্তু আসলে আমি একটু এক্সেপশনাল ছিলাম। আমরা 7 ভাই বোন, তার মধ্যে আমি একমাত্র আমার মা বাবাকে বলেছিলাম আমি কখনোই বিয়ে করব না, আমার দ্বারা বিয়ে হবে না, আমি পড়ালেখা করব এবং চাকরি করব, নিজের কেরিয়ার গড়ব, এইরকম একটা মেন্টালিটি নিয়ে আমি এতটাই দৃঢ় ছিলাম। তারা কিন্তু আমাকে সাপোর্ট করেছিলেন এবং হচ্ছে মানে আমার ইমিডিয়েট ছোট বোনেরও আমি বিয়ে আমার আগেই দিয়ে দিয়েছি, এই কারণে যে আমি বিয়ে করছি না, করব না। বাট প্রকৃতির একটা নিয়ম, একটা সময় এসে হয়তো বা মানুষ কিছু আবেগের কাছে হার মেনে যায়। তো বিয়ে তো করে ফেলেছি, বাট আসলে আমি পরিপূর্ণ ম্যারেজ ম্যাটেরিয়াল বা গৃহিণী হতে পারিনি। তবুও মানে আমি অকপটে স্বীকার করব যে আমার যদি 2 পরিবারের আমি সাপোর্ট না পেতাম, আমার মা বাবার পরিবার এবং আমার ইনলজদের যদি সাপোর্ট না পেতাম, তাহলে হয়তো বা আমার পক্ষে সব কিছু ম্যানেজ করা সম্ভব হতো না। কারণ আমি শুধু লেখালেখি সংসার তা নয়, আমি চাকরিও করতাম। আমি প্রথমে আমার ছেলের জন্য পূবালী ব্যাংকের জব ছেড়ে দিই, আর পরবর্তীতে আমার মেয়ের জন্য আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির জব ছেড়ে দিই। তো জব ছাড়ার পরে আমার কষ্ট হয়নি, খারাপ লাগেনি তা নয়, বিকজ আমার জীবনের মূল লক্ষ্যই ছিল কেরিয়ার ওরিয়েন্টেড একটা ওমেন হিসেবে আমি নিজেকে মানে আইডেন্টিফাই করব বা এস্টাবলিশ করব। বাট আসলেই এই সাহিত্য জগতে এসে আমি এতটা ভালোবাসা পেয়েছি এবং নিজেকে প্রকাশ করার বা অন্যকে বোঝার বা জীবনের একটা পরিপূর্ণতা যে একটা উপভোগ করা, এটার আমি এত সুন্দর একটা সুযোগ পেয়েছি যে আসলে আমি মনে হয় যে কোনোভাবে আমি ম্যানেজ করবই। তো একটু কম ঘুমাই, একটু কম না হয় ঘসিপে যায়, আমি আসলে একটু ঘসিপিংয়ে কম যাই, মানে সমালোচনা যেটা বলে যে 2টা নারী 3টা নারী এক জায়গা হলে আরেকজনকে নিয়ে সমালোচনায় বসে যাওয়া, এটা আমি একটু কম যাই এবং ওই সময়টা আমি আমার লেখালেখির পেছনে দেওয়ার চেষ্টা করি। আপা, আপনার সাথে কথা বলার পরে আমার একটা জিনিস মনে হলো যে আপনার কাছ থেকে শেখার অনেক কিছু আছে। আমি আশা করব আমাদের দর্শক যারা নারী আছেন তারা যেন এই পর্বটা দেখেন এবং আপার এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আর আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঢাকা শহরের জঞ্জাট মানে ঝামেলা মানে পেছনে ফেলে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবার দেখা হবে আপনার সাথে, অনেক ধন্যবাদ জানাচ্ছি। এটা সত্য, মানে আমরা যতই বলি না কেন আমাদের বলা কিন্তু কখনোই শেষ হয় না। আমি সবাইকে একটাই কথা বলবো, যত কিছু বলে গেলাম যদি সত্যি তা থেকে আপনারা বিন্দুমাত্রও কোনো শিক্ষা পেয়ে থাকেন বা আপনাদের কোনো আমি উপকারে এসে থাকি, সেটা আমি ধন্য, আমি কৃতজ্ঞ। আবারও বলবো যে ভুল ত্রুটি ক্ষমা করেই শুধু নয়, ভুল ত্রুটি সংশোধন করে শুধরে নিয়ে মানুষকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি যে সেবারু আমাদের টিভি চ্যানেলকে, এবং তাদের আমি সামনের দিকে এগিয়ে যাওয়া এবং উত্তরোত্তর অনেক উন্নতির আমি শুভকামনা জানাই। এবং আমি সত্যিই ধন্য যে হ্যাঁ, ওনারা আমাকে যোগ্য মনে করেছেন, আমি এসেছি এবং এটা আমার জন্য একটা পরম প্রাপ্তি, ভালো লাগা। এবং আমি বলবো শুধু সেবারও বলে না, প্রত্যেকটা মিডিয়াকে আমরা সুযোগ দেই। অনেকেই মনে করে এটার কি এমন দরকার, বাট আমি মনে করি এটার অবশ্যই দরকার। প্রচার ছাড়া কখনোই শিক্ষা বা কোনো বিনোদনও বিকশিত হতে পারে না। চলুন আমরা সবাই সবার মাঝে আলো ছড়াই, আনন্দ ছড়াই, ভালোবাসা ছড়াই। প্রিয় দর্শক, আমাদের সাহিত্যানুষ্ঠান আড্ডার অতিথি শাফিকা জোহরা জেসি, উনার মানে আমরা বর্ণাঢ্য জীবনের যে আলোচনা শুনলাম সেটা তো স্বল্প সময়ে মানে শোনা সম্ভব নয়, তারপরেও আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো নতুন অতিথির সাথে। সেই পর্যন্ত সাথে থাকবেন। আর আমি আপনাদের হোস্ট মুশফিক আলম বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।